একজন এমন মানুষ যাকে ৯০-এর দশকে গোটা ভারত চিনেছিল এক ডাকে, এবং তারপরে পরবর্তীকালে একাধিক বড় বড় প্রযোজকদের সঙ্গে, বড় বড় পরিচালকদের সঙ্গে তিনি কাজ করেছেন, রূপলী পর্দা কাঁপিয়েছেন। সেই মানুষ যিনি ২০১৫ সাল থেকে রাজনীতিতে নিজের হাত পাকিয়েছেন এবং নিজের যোগ্যতায় বিজেপির মহিলা মোর্চার দায়িত্ব সামলেছেন এবং এরপরে ভোটে লড়াই করেছেন। যদিও সেই ভোটের ফলাফল সেইভাবে আশানুরূপ হয়নি, কিন্তু আবার নতুন করে তিনি ভোটের ময়দানে এসেছেন এবং রাজ্য বিজেপিতে যাকে রীতিমতো পোস্টার গার্ল হিসেবে চিহ্নিত করা হয়, যাকে এক নামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেনেন, আমরা এই মুহূর্তে রয়েছি সেই মানুষটার সঙ্গে যিনি সোনারপুর দক্ষিণ থেকে বিজেপির পক্ষ থেকে লড়ছেন। আমাদের সঙ্গে রয়েছেন আজকে রূপা গঙ্গোপাধ্যায়। আপনাকে স্বাগত জানাই বাংলা স্ফিয়ারে। ভালো থেকো, ভালো থেকো। রূপাদি, প্রথমেই যেটা বলবো যে এই যে মানে আপনাকে আজকে সোনারপুর দক্ষিণ থেকে আজকে আপনি লড়াই করবেন। আপনার এক সময় ৯০-এর দশকে আপনার মহাভারতে আপনি দ্রৌপদীর যে রোল করেছিলেন, সেখানে দ্রৌপদীর বস্ত্রহরণ দেখে মানুষ মানে কেঁদে ফেলেছিল। আজকে এই রাজ্যে শত শত মেয়ের এরকম বস্ত্রহরণ হচ্ছে, শত শত মেয়ে এই অবস্থার মধ্যে পড়ে রয়েছে। এবং আজকে যখন আমরা সোনারপুর দক্ষিণ অঞ্চলে মানুষের সঙ্গে কথা বললাম, তারা বলছেন এখানে নারী সুরক্ষাটা অত্যন্ত বড় ইস্যু, অথচ সেখানে বিধায়িকা একজন নারী, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী। কি বলবেন এই বিষয়ে? নারী সুরক্ষা ভয়ানক ভয়ানক ক্রিটিক্যাল ইস্যু সারা পশ্চিমবঙ্গে। ওখানে ওখানে সোনারপুর দক্ষিণেও তাই। তো নারী সুরক্ষা তো মানে কিরকম অবস্থা আমি তোমাকে বলছি। আমাদের একটা মাতৃশক্তি ভরসা কার্ড মোদিজি যেটা আমাদের দিয়েছেন, দিতে চলেছেন, তো সেটা আমরা সরকারের তো থাকলে সরকারের একটা লিস্ট পাওয়া যায় যে কারা কারা এই তোমার এই কি একটা পায় না ১,৫০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেটা তো লিস্ট আছে আমাদের, তো তারা তো পাবে, তো ওকে, সরকারি লিস্ট ধরে পাওয়া যাবে। কিন্তু অনেক মানুষ আছে যাদেরকে এটা দেওয়া হয় না। এক কারণ হতে পারে যে তারা হিন্দু বলে দেওয়া হয় না, অত্যন্ত গরিব, অত্যন্ত খারাপ দশা এবং মানে শরীরও ভাঙা, কোনোটাই পান না, মানে বিধবা ভাতাটাও পান না, একটা এই লক্ষ্মীর ভান্ডার টান্ডার কিছুই পান না। তো তাদের জন্য আমরা গিয়ে সবাইকে খোঁজ করছি যে কারা কারা পায় না, কাদের দেখতে হবে, কারণ সরকারের খাতায় তো তাদের পছন্দের লিস্টগুলো আছে, রেকমেন্ডেড লিস্টগুলো আছে, কিন্তু আমাদের তো সেইটা দিতে পার করতে হবে। ও বাবা, সে তো খেপে মেপে সব রেগে মেগে একসা কাণ্ড, ধমক ধামক, আইসি ওখানে খুঁজে বেড়াচ্ছে কারা দিচ্ছে ভরসা কার্ডের অ্যাপ্লিকেশন নাম্বার কি নিচ্ছে, আবার ফোন নাম্বার নেওয়া হচ্ছে আর নাম নেওয়া হচ্ছে, কারণ তাদেরকে এনরোল করাতে হবে। এবং সেটা আমি করছি, আমি বলছি, আমি নিজে ওখানে যারা যারা আছেন, যাদের দেখে জিজ্ঞেসে বুঝতে পারছি মানে একদম খারাপ অবস্থা, তাদের দেখে তারা নিজেরাই এসে বলছেন আমাকে যে আমরা কোনো কিছু পাই না সরকারের বেনিফিট। তো তো আমি সেটা নিচ্ছি। কেন আপনারা এসব করতে পারবেন সেই নিয়ে ভয়ানক তুল কামাল কালাম সব চলছিল, আলোচনা চলছিল। আমি বেশ করেছি। আমরা তো টাকা দিইনি কাউকে, টাকা তো দিতে পারি না এখন। মমতা বন্দ্যোপাধ্যায় ১,৫০০ টাকা দিচ্ছেন, নিন সেটা, ওটাই বেড়ে ৩,০০০ টাকা হবে। তো একটা কার্ড যেটা ইন্ট্রোডাকশন করা হলো এবং সেটা জাস্ট রেফারেন্সের জন্য নাম্বার নেওয়া হচ্ছে, তাতে কি রাগারাগি। মানে এরা কিছুই চায় না, এরা উন্নতি চায় না, এরা খুঁজে খুঁজে লোকদের বার করে দিতে চায় না যাদের প্রয়োজন আছে। তাদের কাছে যারা এসে চাইবে, পায়ে ধরবে, নানা রকম প্রপোজাল, বয়স্ক হলে অন্য কিছু, ওরকমও ঘটনা আছে সোনারপুরে, ওরকমও ঘটনা আছে। দোকান চালাবে বলে ভদ্রমহিলা এরকম গেছে ওখানকার একজন হত্যাকর্তার কাছে, তিনি পেছন ঘুরে ইন্টারভিউতে দিয়েছেন, দেখলাম যে তাকে খারাপ প্রস্তাব দেওয়া হয়েছে। এরা একা সোনারপুরের ঘটনা না, যারা পশ্চিমবঙ্গে সব চলছে, রুটি বেলতে হয়, সব করতে হয়, লুচি ভিজে খাওয়াতে হয়, অনেক কিছু আছে পশ্চিমবঙ্গে এসব। তো সোনারপুরের একই সিচুয়েশন। তো সিচুয়েশন ইজ নট গুড ফর টিএমসি।
এবং এই বিষয়ে যেহেতু আমরা নারী সুরক্ষা নিয়ে কথা বলছি, সেই নিয়ে আরেকটা প্রশ্ন স্বাভাবিকভাবেই চলে আসে, সেটা হচ্ছে অভয়াকাণ্ড। যে অভয়াকাণ্ড নিয়ে গোটা রাজ্য গোটা দেশ তোলপাড় হয়ে গেছিল। সেই অভয়াকাণ্ডের পরে অভয়ার মাকে আমরা দেখেছিলাম সর্বত্র ঘুরে বেড়াতে, বিচার বিভাগের কাছে, শাসক দলের কাছে, সকলের কাছে হাত জোড় করেছেন। তিনি বিচার পাননি, অভয়া বিচার পায়নি। অবশেষে তিনি বিজেপি প্রার্থী হয়ে ভোটের লড়াইয়ে নেমেছেন। তাকে নিয়ে পর্যন্ত কদর্য ভাষায় আক্রমণ তৃণমূলের পক্ষ থেকে এবং বামেদের পক্ষ থেকে, তাকে নিয়ে বিভিন্ন রকম নোংরা কথাবার্তা। একজন কিছুদিন আগেই তিনি ভোট প্রচারে বেরিয়েছিলেন, একজন মহিলা মারমুখী হয়ে তার দিকে তেড়ে এসেছেন। একজন সন্তানহারা মা, তার কি এই প্রাপ্য ছিল? এই যে অ্যাটিটিউডটা এখন দেখা যাচ্ছে, সেটা দেখে বোঝা যাচ্ছে যে তৃণমূল যেভাবে, সরকারে যেভাবে এই অভয়াকাণ্ডটাকে একদম ধামাচাপা দিয়ে নির্মূলে শেষ করার, ভাঙচুর করার এইসব ব্যবস্থা যা করেছিল তৃণমূলের লোকেরাই করেছিল, এটা আরো প্রমাণিত হয়ে গেল, বেশি করে আরো প্রমাণিত হয়ে গেল যে এটা মানুষের সেন্টিমেন্ট নিয়ে বাম এবং টিএমসি খেলছিল। ইটস নট রাইট। মানে ওনার তো অধিকার আছে, যে কোনো লোকেরই তো অধিকার আছে। আমি যদি মনে করি যে হ্যাঁ আমি লড়াই করে আমার দাবিটা তুলবো, কেন কি হয়েছে আমাকে জানতে হবে, আমি সরকারে ঢুকলে আমি জানতে পারবো, আমি আইল বি এ পার্ট অফ দ্যাট লড়াই। উনি যদি এটা ভাবেন তার মধ্যে অন্যায়টা কি আছে? উনি তো অন্য কোনো রাজনৈতিক দলে জয়েন করলেও আমি মানে খারাপ ভাবতাম না কিছু, কেন উনি ওনার মতন, উনি বিশ্বাস করতে চেয়েছেন বিজেপিকে, তাই বিজেপি জয়েন করেছেন। উনি তো অন্য দলেও জয়েন করতে পারতেন। উনি বুঝতে পেরেছেন যে টিএমসি গন্ডগোলটা করেছে, সিপিএমরা মেয়ের নামে অনেক টাকা তুলেছে, সেটা নিয়ে কমপ্লেন তো করেছিলেন যে ওরা কে আমার মেয়ের নামে টাকা তোলার, মনে নেই একটা কি যেন উনি বলেছিলেন যে এরা কারা যারা আমার মেয়ের নামে টাকা তুলছে। সেসব নিয়ে তো জুনিয়র ডক্টরস ফ্রন্ট, আমি তো সবাইকে চিনি না, আমাদের সবাই নিশ্চয়ই খারাপ নয়, আমি বিশ্বাস করতে চাই যে সবাই খারাপ নয়। আমার পক্ষে মেনে নেওয়া খুব মুশকিল যে সমস্ত ইয়াং ডক্টররা এত লম্বা বড় ভবিষ্যৎ, তারা সবাই খারাপ নয়, সবাই নয়, কিন্তু কিছু কিছু লোক পলিটিক্যালি মোটিভেটেড হয়ে ওখানে কাজ করেছে অভয়ের কেসটাতে। এবং এখন তারা যারা এসব বলা বলি করছে, খারাপ কথা বলছে, তাদেরও আমার মনে হয় একটু ভাবা উচিত একবার যে তাদেরও ঘরে বোনেরা আছে, তাদেরও ঘরে মায়েরা আছে। রূপাদি, আপনি অনেক দিন কিন্তু রাজ্যসভার সাংসদ পদে ছিলেন এবং সেখানে আপনি অনেক গুরুতর দায়িত্ব আপনি সামলেছেন। এই রাজ্যসভার সাংসদ হিসেবে আপনি সেখানে কতটা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, কি দায়িত্বের গুরুভার রয়েছে, সেটা আপনি যথেষ্ট জানেন। সেখানে দাঁড়িয়ে আমরা আজকে টিএমসির পক্ষ থেকে দেখলাম 4 জনকে রাজ্যসভার সাংসদ পদের জন্য পাঠানো হলো। একজন কোয়েল মল্লিক, একজন মানেকা গুরুস্বামী, একজন আপনাদেরই এই দলেই আগে ছিলেন বাবুল সুপ্রিয় গায়ক, এবং অন্যজন যিনি সব থেকে বেশি হাই ভোল্টেজ, তিনি হচ্ছেন রাজীব কুমার। তিনি অনেক কার্যের নেতা, অনেক কার্যের তিনি মাথা। এই যে 4 জনের নিয়োগ, এর পেছনে কি কোনো সূক্ষ্ম রাজনৈতিক চাল দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওনার অনেক পুরনো নেতারাই তো আছেন যারা এখনো কয়েকজন ভালো আছেন এবং তারা এখন আর এমপি লড়ছেন না বা অন্য কিছু দায়িত্বে নেই এবং যোগ্য মানুষ, তাদেরও দিতে পারতেন উনি। অ্যাকচুয়ালি ওনার নিজের লোকেদের হয়তো উনি আর ভরসা করেন না, সেটাও হতে পারে। তবে আগেবার আমি দেখেছি যোগেন্দাকে, মানে যেভাবে ওরা ঠেলাঠেলি করছিল যে সব বলো, এটা করো, উঠে দাঁড়াও চলো, আর বেচারা যোগেন্দার মতন একজন মানুষ, গুণী মানুষ, সে কি আর পারে ঠেলাঠেলি মারামারির মধ্যে ঢুকতে? হ্যাঁ, ওটা কতদিনের জন্য তো ওটা ভয়ানক একটা কষ্টকর ব্যাপার। তো পারছিলেন না, ওনার মানে অসম্মান লাগছিল, লজ্জাও করছিল। দেখছিলাম এগুলো খুবই জাগে, ওরা কি আর রাজ্যসভায় কে, কজন রাজ্যসভা এখন থাকবে, এই সভা তো বিধানসভা তো ভেঙে যাবে। না, কিন্তু এই যে রাজীব কুমার, তাকে কি এটা কোনো অ্যাওয়ার্ড দেওয়া হলো? আরে ভাই, ওনাকে তো অনেকবার ধরে অনেক অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, ওনার পরিবারের জন্য সমস্ত আর্থিক ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, কারণ ওনার কাছে অনেক কিছু তথ্য আছে, যে তথ্যটা মাননীয় মুখ্যমন্ত্রী বেঁচে থাকার জন্য খুব জরুরি। ঘুষের রাজ্য পশ্চিমবঙ্গ, অনেককে অনেক রকম ঘুষ খাওয়াতে হয়, তাই খাওয়াচ্ছেন। একটু সোনারপুরের প্রসঙ্গে আসি, যে সোনারপুরে যিনি আপনার বিপরীতে লড়ছেন তৃণমূলের থেকে, অরুন্ধতী লাভলি মৈত্র,
তিনি বেশ কিছু এমন এমন কাণ্ড করেছেন যাতে তিনি লাইমলাইটে এসেছেন। কখনো তিনি কেঁদে ভাসিয়ে দিচ্ছেন কেন তাকে টিকিট দেওয়া হলো না, দলের সুপ্রিমো কেন তাকে টিকিট দিলেন না, কখনো তার বয়স নিয়ে গোলমাল, কখনো তিনি আবার দলীয় দলীয় কর্মীদের বলছেন যে যতদিন দলটা আছে ততদিন কামিয়ে নিন, কোনোদিন আবার কখনো আবার অভয়ার কাণ্ডে বলছেন যে চিকিৎসকরা সেদিনকে অভয়া কাণ্ড নিয়ে সরব হয়েছে তাদেরকে বুচার বা কসাইয়ের সঙ্গে তুলনা কসাই, করছেন। exactly. এই এই যে ভদ্রমহিলা, তাকে নিয়ে সেখানকার এই সোনারপুরের সাধারণ মানুষের যথেষ্ট ক্ষোভ যে তাকে নাকি সময় মতো দেখাই যায় না, এবং সোনারপুরের রাস্তাঘাট থেকে শুরু করে পানাপুকুর ডোবা সর্বত্র মশামাছির ডিপো, কিচ্ছু নেই। খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ সিচুয়েশন সোনারপুর দক্ষিণে। তো ঈশ্বর, এরা কি করে যে এভাবে এই স্ট্রাগলটা করছেন, এই কষ্টটা করছেন জানি না। কতদিন আর এভাবে চলতে পারে, ঈশ্বর ভগবান। তাও তো কেন্দ্র সরকারের কোটি কোটি টাকার রাস্তা আর প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা দিয়ে মোটামুটি সোনারপুর দক্ষিণবাসীরা তাও সামান্য হলেও যাতায়াত করতে পারছে। আমি তোমাকে বলছি, তুমি হারাপাঁচ বলো, নয়াবাদ বলো, রামপুরের রাস্তা, শামুকপোতা, বটতলা, চম্পাহাটি, প্রতাপনগর, সব গ্রাম পঞ্চায়েতের রাস্তাগুলোর মধ্যে যতটুকু পেরেছে এই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। আবার আশ্চর্যভাবে যেখানে বাড়ির নেতা অবধি বাড়ি, মানে রাস্তার এই জায়গাটা অবধি নেতার বাড়ি আছে, সেটুকু অবধি পাঠ করেছে। তো পুরোটা করো, টাকাটা তো কেন্দ্র সরকার থেকে দিচ্ছে, অসুবিধা কি আছে? বাকিটা করো। ওখানটা করা যাবে না, ওখানে হয়তো হিন্দু পাড়া, ওখানে হয়তো আমার দলের লোক নেই, বাম পাড়া, এই সব। আর কি মানে কি খারাপ পরিস্থিতি ওখানে, কি বলবো, খুব কষ্ট হচ্ছিল আমার ঘুরতে ঘুরতে। মানে ওদের দেখে কষ্ট হচ্ছিল যে মানুষ কিভাবে অভ্যস্ত হয়ে গেছে এভাবে থাকতে থাকতে। রূপাদি, আপনি অনেকবার আমাকেও গল্প বলেছেন যে আপনার নিজের বাড়িও ছিল সোনারপুরে, সেখানে আপনার মা বাবাও থাকতেন, আপনি সেখান থেকে মানে যখন প্রথম আপনার অভিনয় জীবন শুরু হয় আপনি সেখান থেকে যাতায়াত করতেন। আজকে সেই জায়গাতে আপনি দাঁড়িয়েছেন ভোটে লড়াই করবার জন্য, আপনার নিজের সেই প্রাচীন পাড়া, আদি পাড়া, তাকে দেখে আপনি কষ্ট পাচ্ছেন। আজকে যদি আপনি সেখানে জিতে আসতে পারেন, প্রাথমিকভাবে কোন বিষয়গুলোর উপর নজর দেবেন? দেখো, খুব সামান্য কয়েকটা কথা বলি, মানে যেগুলো ইজিলি হয়ে যেতে পারতো, ইজিলি হয়ে যেতে পারতো। যেহেতু এখন পর্যন্ত আমি 3 থেকে 4টে জায়গা খুঁজে বার করেছি, তোমার সোনারপুর থেকে ক্যানিং এর রুটটার মধ্যে, রেলের রুটটার মধ্যে 3-4টে জায়গা বার করেছি যেখানে রেল গেট পর্যন্ত নেই, রেল গেটই নেই। লোকে খালি রেল লাইন টপকে টপকে পারাপার করে। তো এগুলো কি? কেন্দ্র সরকারের কাছে একটা চিঠি লিখতে হবে, এমপি কে, এমএলএ কে বলতে হবে, মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে বলতে হবে এখানকার এই সমস্যাটা হয়নি। তো এরা কেউ মানে নজরই করেনি কেউ জিনিসটা। রেল গেট নেই, যেখানে সমস্ত গেট, রেলওয়ের সমস্ত গেট চেষ্টা হচ্ছে যাতে মানে অটোমাইজেশন হয়, নিজে থেকে বন্ধ হয়ে যায়। কোনো রকম মানুষ যদি ওটা ভুল করে ফেলতে পারে, সে ঢুলে পড়তে পারে, সে সিগনালে মিস করে যেতে পারে, ঘুমিয়ে পড়তে পারে, কিন্তু অটোমাইজেশন থাকলে সেটা ন্যাচারাল প্রসেসে রেল গেটটা বন্ধ হবে। সেইটা চেষ্টা করছে রেল মন্ত্রণালয় থেকে সব জায়গায় করে ফেলার ভারতবর্ষে। কঠিন কাজ, কিন্তু অনেকটা অব্দি চেষ্টা করছে, করে অনেকটা করেওছে। এখানে রেল গেটই নেই, আর তোমরা বলছোই না, তোমরা এটা নিয়ে আন্দোলন করছো আর মানুষকে বোঝাচ্ছ যে রেলটা কেন্দ্র সরকারের, কেন্দ্র তোমাকে ভালোবাসে না, কেন্দ্র তোমার শত্রু। রাজনীতিকরণটা কোথায় গিয়ে পৌঁছেছে? আমি রাজনীতি করার জন্য আমি কোনো অ্যাক্সিডেন্ট হতে দেব, মানুষকে মরতে দেব, কাটা পড়বে রেলে, তাহলে আমি বলতে পারবো যে রেলটা তো কেন্দ্র সরকারের, ওরা করে দিচ্ছে না, তো আমরা কি করবো? আরে সারা ভারতে কোটি কোটি, লক্ষ কোটি রেলওয়ের গেট থাকার কথা, সেটা সবকিছু মন্ত্রণালয় একবারে কি করে ওখান থেকে, সেটা তো রাজ্যগুলোর দায়িত্ব আছে তো, যে জানাবে যে এই জায়গা আছে, এগুলো খুব রিস্কি জায়গা হচ্ছে, এগুলো শিগগিরই করুন। আরে ওরা জানাবে কেন? তোমাকে এক্সাম্পল দিই, আজকে মেট্রো রেল যেটা হচ্ছে চিংড়িয়াটার মোড়ে আটকে রেখে দিয়েছে ইচ্ছে করে, যাতে মানুষ ভাবে মেট্রো রেলটা শেষ হচ্ছে না, শেষ হচ্ছে না, কেন্দ্র থেকে কেউ আসতে পারবে না ইনগরেশন করতে, রাস্তাগুলো রিপেয়ার হচ্ছে না পুরোপুরি,
কারণটা কি? কারণ মানুষকে বোঝানো যে এই রেলটা চালু হয়ে যাবে, হুম, মানুষ পুরোটা এনজয় করতে পারবে, আনন্দ করতে পারবে, সেইটা এদের পছন্দ নয়। কারণ তো সবাই বুঝে যাবে এটা কেন্দ্র সরকারের। হুম, ওই জন্য কষ্ট দিয়ে রাখো মানুষকে। হুম, এটা অদ্ভুত একটা কেন্দ্র তোমার শত্রু খেলা। হুম। তো অদ্ভুত একটা মানে এই অদ্ভুত রাজনীতি। অদ্ভুত রাজনীতি, খেলার রাজনীতি আর কি। হুম, অদ্ভুত খেলার রাজনীতি, যে খেলা খেলা করে না আমাদের, খেলা হবে। খেলার রাজনীতি খেলা হবে, এইগুলো হচ্ছে খেলা। হুম। এবং রূপাদি, যখন এক্ষুনি আপনি বললেন যে মানুষ কাটা পড়বে, মানুষ মারা যাবে এবং তা নিয়ে রাজনীতি করা হবে, সেই প্রসঙ্গে আসি যে আপনার যে বিধানসভা এলাকা, সেখানে চম্পাহাটি পড়ে, সেটা বাজির কারখানা, এবং বছর কয়েক আগে সেখানে বাজি মানে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ হয়ে অনেকে আহত হয়েছিল, এরকম ঘটনা ঘটেছে। হুম। এবার আজকে যখন আমরা এই এলাকায় ঘুরছিলাম, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম, তারা মোবাইলে, আমরা যখন কথা বলছি, আমাদের মোবাইল অফ করে, আমাদের ক্যামেরা অফ করার পর তারা বলছেন যে আমরা ক্যামেরার সামনে বলতে ভয় পাচ্ছি, আমাদের রুটি রুজি তো বন্ধ হবেই, এমনকি প্রাণের আশঙ্কাও থাকতে পারে, এখানে আমরা খুব কষ্টে আছি, যেখানে রাস্তাঘাট থেকে শুরু করে নিকাশি পর্যন্ত সবকিছু খারাপ, মানুষের জীবনের দাম নেই, কিন্তু আমরা বলতে পারছি না, আমরা ভয় পাচ্ছি। এ তো ভয়ের রাজনীতি চালানো হচ্ছে, এদিকে ঢক্কানিনাদ করে শোনানো হচ্ছে উন্নয়নের পাঁচালী। হ্যাঁ, আমি তো জানি, ওখানে তো আমি নিজেই গেছিলাম। ওখানে যে বাজি কারখানাটা, এই কাণ্ডটা ঘটলো, ওখানে দু রকমের বাজি হয়। একটা হচ্ছে দিনের বেলা নর্মাল আতশবাজি টাজি হয়, সেটা হয়। আর সন্ধ্যের পর থেকে বড় বড় বোম বানানো হয়। তো সেরকম একটা বার্স্ট করেছিল, ঘটনা ঘটেছিল ভয়ানক। হুম, সেটা মানে তার একটা স্প্লিন্টার গুলো আমার কাছে আছে, যে সেই মাল যেটা, যে মশলাটা আসে, সেটা রাত্রে বেলার দিকে আসে মশলাগুলো ভরার জন্য। ওটা স্পেশাল বোম ফ্যাক্টরি ওটা বেসিক্যালি। সামনে হচ্ছে একটা মানে ফাসাড, হচ্ছে সামনে দেখবার জন্য হচ্ছে একটা আহ, এইসব বাজি কারখানা। হুম, ওটা অ্যাকচুয়ালি বোম কারখানা। হুম, এবং সেখানে প্রচুর মানে বাচ্চাগুলো মারা গেছিল। মানে ওরা জ্বলন্ত অবস্থায় ডুব দিয়েছিল এখানে বাঁচার জন্য, যাতে আগুনটা মানে নিভে যায়। নিভে যায় গায়ে। আর কিছু উপায় ছিল না, আগুনটা নিভে যাওয়ার জন্য করেছিল। তারপরে ওইখানে রাত্রেবেলা এসে ওগুলোকে তুলে তুলে টেনে নিয়ে ডেড বডি করে জ্বালিয়ে দিয়েছে। কি ভয়ানক কাণ্ড! আমি নিজে গেছিলাম, আমি জানি হুম, কত সামান্য সামান্য টাকার জন্য বাচ্চাদেরকে এইসব বাপ মারা মানে কাজ করাতে বাধ্য হচ্ছে, কারণ কিছু নেই তাদের কাছে আর। হুম। এবং যেহেতু কিছু তাদের কাছে নেই, তার জন্য একদল লোক তারা মনে করে নিচ্ছে যে পড়াশুনো নেই, আয়ের উপায় নেই, সুতরাং রাজনীতি করলে আমরা ইনকাম করতে পারবো। মানে রাজনীতিতে তো এখন আর ভদ্রলোকের ছেলেমেয়েরা আসবার চান্সই পাবে না, বা আসতে চাইলেও তারা সাহস পাবে না, যে রাজনীতিতে তো ভদ্রলোক আসে না। কি হুম। বলবেন এই বিষয়ে? হ্যাঁ, এটা তো খুব কমন হয়ে গেছে পশ্চিমবঙ্গে, এরকম একটা ব্যাপার আছে। সারা দেশে আর কোথাও এরকম নেই, রাজনীতিতে ভদ্রলোক আসবে না আর কোথাও নেই। হুম, আমাকে তো সবাই বলেছে রাজনীতি কেন, কেন রাজনীতি করছো তুমি, হুম, করতে নাম মানে যাচ্ছ কেন? হুম, হ্যাঁ, এ তো খুব এটা কমন, পশ্চিমবঙ্গে সব চালু আছে, অন্য জায়গায় এরকম নেই। হুম, ভারতের অন্যান্য জায়গায় এরকম নেই। পশ্চিমবঙ্গে কিছু স্পেশাল নিয়ম আছে। পশ্চিমবঙ্গে যেমন একটা আছে না, বাঙালি না হলে তাকে অবাঙালি ডাকে। হুম, এটা কোনো অগুজরাটি বলে কিছু নেই, অমারাঠি বলে কিছু নেই, অপাঞ্জাবি বলে কিছু নেই। বাঙালির মধ্যে শুধু আছে, সব অবাঙালি, সব অবাঙালি। বাঙালি একদিকে, ভারতবর্ষে একদিকে বাঙালি আর একদিকে অবাঙালি, এসব ন্যারেটিভ এই রাজনীতির লোকেরাই চালিয়েছে। রূপাদি, আপনি অনেক দিনের সিনিয়র একজন অভিনেত্রী, এবং এখনো পর্যন্ত, যেহেতু এই মুহূর্তে ভোটের কাজে ব্যস্ত আছেন বলে আপনাকে পর্দায় দেখা যাচ্ছে না, কিন্তু কিছু মানে 1 বছর 1.5 বছর আগেও আপনাকে পর্দায় দেখা গেছে। তো আজকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে টালিগঞ্জে যে কলাকুশলীরা আছে, তারা আজকে কাজের অভাবে, কেউ রাস্তায়, মানে একজন বিখ্যাত পরিচালক, তাকে দেখেছি রাস্তায় দাঁড়িয়ে তিনি চপ ভাজছেন। টালিগঞ্জের কলাকুশলীরা, অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা, তারা কাজ পাচ্ছেন না, কারণ তারা একজন বিশেষ লোকের পায়ের তলায় নিজের টিকি বাঁধা রাখছেন না। টেকনিশিয়ানদেরও একই অবস্থা, মানে গোটা টালিগঞ্জের যে ফিল্ম ফ্রেটার্নিটি, তাদের অবস্থা একেবারে নাভিশ্বাস ওঠার মতো। বিশ্বাস উঠে গেছে। তাহলে সেক্ষেত্রে কি মনে করছেন যে এবারের ভোটে এই বিষয়টা একটা নেগেটিভ প্রভাব ফেলবে তৃণমূলের ভোট ব্যাংকে? এবার ভোটে সবকিছুই নেগেটিভ প্রভাব ফেলবে। কারণ যা যা ঘটে চলেছে পশ্চিমবঙ্গে, 15টা বছর সুযোগ দেওয়া হয়েছে ওনাকে, উনি তার মান সম্মান রাখেননি, সত্যিই রাখেননি। ফলে এই ভোটে তার প্রভাব পড়বে। আর এই ভোটে যেটা হবে সেটা হচ্ছে ঠিকভাবে ভোট হবে।
এবার আর ওই জালিয়াতি ভোট, ছাপ্পা, ওসবে কোনো প্রভিশনই থাকবে না, হুম সিচুয়েশনই থাকবে না। হুম না, ইতিমধ্যেই আমরা দেখেছি যে কেন্দ্রীয় বাহিনী তারা ব্রাহ্মণবেড়িয়া থেকে, মালদা থেকে বিভিন্ন জায়গায় একেবারে অ্যাকশন মোডে সোনাপুর চলে দক্ষিণেও এসেছে। তো ঘুরছে, ওখানে ঘুরছে, গেছিলাম প্রতাপনগরের দিকে, হুম। ঘুরছে তো, সব জায়গায় ঘুরছে। তো তাহলে আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে এসআইআর এবার একটা বড় ফ্যাক্টর। তো এখানে একটা মানে স্ট্যাটিস্টিক্স আমার কাছে রয়েছে, যে আমরা দেখেছিলাম যে যখন 26,000-এর কাছাকাছি মানে ভোটের ব্যবধান ছিল গতবার যখন লাভলি মৈত্র তিনি 1,09,000 ভোট পেয়েছিলেন, এবং বিজেপি প্রার্থী অঞ্জনা বসু পেয়েছিলেন 83,000-এর মতো ভোট, সেখানে 26,000-এর একটা ব্যবধান ছিল। আর তার সঙ্গে যিনি বাম প্রার্থী ছিলেন তিনি ওই 31,000 মতো ভোট পেয়েছিলেন। এবারে যেটা ওখানকার সাধারণ মানুষের থেকে আমরা জানতে পেরেছি, মিডিয়াতে যেটা এসে, মোটামুটি 40,000-এর একটু বেশি এসআইআর এ নাম বাদ পড়েছে। হ্যাঁ, 40-এর কাছাকাছি, একটু কম, হ্যাঁ ওরকম। তো এই রকম একটা নাম বাদ পড়েছে, তাহলে সেক্ষেত্রে এবারে এসআইআর এর এই যে নাম বাদ পড়াটা কি সুবিধাজনক হবে, নাকি এটা অনেকে বলছেন আবার নাকি বিজেপির জন্য ব্যাকফায়ারও করতে পারে? না না, এটা এটা সুবিধা অসুবিধার জন্য করা হয়নি, এটা বিজেপির ভালো মন্দর জন্য করা হয়নি, এটা ইলেকশন কমিশনের উচিত কাজ ছিল, অনেকদিন আগেই করা উচিত ছিল। সেটা হচ্ছে ডেড ভোটার্স থাকার কথা নয়, ডেড ভোটার্স ছাপ্পা মারার জন্য রাখা হয় বছরের পর বছর, চলছে, আজকে নতুন নয় খেলাটা, এটা আরো পুরনো খেলা। হুম যে খেলা এখন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক পারদর্শী হয়ে গেছেন, এটা আগের খেলা, তার আগের খেলা, হুম যেগুলো নিয়ে উনি বারবার মানে চিৎকার পাৎকার করতেন আর কি, অনুপ্রবেশ নিয়ে, হুম প্রচুর ইলিগাল ইমিগ্রেন্ট, উনি নিজেই চিৎকার করতেন, হুম তাই না? উনি নিজেই চিৎকার করতেন, অফিসিয়াল ডকুমেন্ট আছে তার, হুম ডকুমেন্টেশন আছে তার। হুম তো এখন তিনি সেটা নিয়ে ভয় পেয়ে গেছেন, এখন তারা তারা ওনার ভোটার হয়ে গেছিলেন, হুম তো সেটা একটা সমস্যা। প্লাস তাছাড়া আমি নিজে এসআইআর কাজ করছি, যখন বসেছিলাম, ওই যখন আমাদের এনিউমারেশন ফর্মটা এলো, তখন আমি ফিল আপ করছি, তো আমার 2002-তে কোথায় নাম আছে, 2002-তে আমার সোনাপুরেই নাম ছিল, পরে আমি এখানে চেঞ্জ করেছি কলকাতায়, এখানে, কারণ তখন বেশিটা বম্বেতে থাকতাম, এখানে থাকতাম না বলে। হুম তো আমি মানে আমি যখন নাম চেক করছি, টালিগঞ্জ এলাকার সব নাম টাম খুঁজছিলাম, তো খুঁজতে খুঁজতে হয় না, এই নামগুলোর মধ্যে আছে, এই নামটা তো চেনাই, বাই অ্যাড্রেসটা চেনি, ছবিটা তুলে পাঠিয়ে দিলাম, যে এটা বলে দেওয়া, বোনকে বললাম দেখ ওখানে ওরা আছে, ওদের যদি পেজটা লাগে, একটা পেজ লাগছে এনিমেশন ফর্ম ফিল আপ করার সময়, 2002-তে তোমার নাম কি রকম ছিল। তো করতে গিয়ে দেখলাম পুরো টালিগঞ্জ চত্বরটা করে ফেললাম, কষপাতা আমার মনেও নেই, মানে করতে গিয়ে দেখলাম যে মৃত ভোটারের সংখ্যা প্রায় নেই বললেই চলে, ডিলিশন কিছুই আর হয়নি। মানে 2002 সালে পশ্চিমবঙ্গে টালিগঞ্জ অঞ্চলে কেউই বিশেষ মারা যায়নি, মানে কি আশ্চর্য একটা ঘটনা। হুম এবার এই ডিজিটাইজেশনের যুগে এবার একটু রাজ্য সরকার ঘেঁটে গেছে, হুম কারণ এখন তো ডেথ সার্টিফিকেট তো তোমার ডিজিটাইজড, তুমি যা ইচ্ছে বানালে হবে না। হুম তো এবার অনেক প্রবলেম, এই সরকার যারা ফেক সবকিছুর উপর নির্ভরশীল ছিল, হুম সেগুলো অনেকটা এই সরকার মানে ফাঁসবে, মানে যে কোনো অন্যায়কারী সরকারই ফাঁসবে। একটা শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে বারবার এই বামেরা এবং তৃণমূল বিজেপিকে দাগিয়ে দেয় যে তারা অত্যন্ত বেশি এই সাম্প্রদায়িক, তারা অত্যন্ত বেশি হিন্দুত্ববাদী, তার জন্য হিন্দু মুসলিম বিভেদটা তারা তৈরি করেছে, এর আগে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম বিভেদ ছিল না, বিজেপি সাম্প্রদায়িক, এই ন্যারেটিভটা এই দুটো দল তৈরি করেছে। এবং সেখানে দাঁড়িয়েই আমরা দেখতে পাই যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের রাজ্যে যে ধর্ণা মঞ্চ তৈরি করেছিলেন, সেখান থেকে দাঁড়িয়ে বলছেন যে যদি 1 মিনিটের জন্য আমরা না থাকি না, তাহলে দেখবেন একটা কমিউনিটি একজোট হলে আপনাদের দেবে 12টা বাজিয়ে। তাহলে কাকে আসল সাম্প্রদায়িক বলা চলে? দেখুন, উনি যে একটা এত বড় থ্রেট দিলেন না, সেটা খুব ভয়াবহ একটা থ্রেট দিলেন। একজন মুখ্যমন্ত্রী হয়ে এরকম ধরনের থ্রেট দেওয়া, যে 1 সেকেন্ডের মধ্যে একটা সম্প্রদায় একজোট হলে 1 সেকেন্ডের মধ্যে কি করতে পারে, মানে ভেবে দেখুন আর কি। তার মানে আমি আছি বলে ওরা কিছু করছে না, এখন আমি ওদের আনলিশ করে দিতে পারি যে কোনো সময়, আমি ওদের যে কোনো সময় লাগিয়ে দিতে পারি আপনাদের পেছনে, এটাই বলার চেষ্টা করছেন তো। হুম এরকম ধরনের কথা একজন মুখ্যমন্ত্রী, এত আগুন জ্বালিয়ে দেওয়া কথা, ছি 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 ছি, মানে খুব খুব সম্মানহানিকর।
আবার এদিকে ববি হাকিম বাবু বলছেন যে মানে দাওয়াতে কি মুসলমান কি একটা সব দাওয়াতে বলছেন। ইসলাম। দাওয়াতে ইসলাম, হ্যাঁ, মানে যারা ইসলাম ধর্মে নাকি জন্মায়নি তারা নাকি অপবিত্র টাইপ নাকি সব কিছু বলেছেন, আমি একটু শুনছিলাম। দুর্ভাগা। দুর্ভাগা, দুর্ভাগা, হ্যাঁ। এইসব কথা মনে রাখতেও ভালো লাগে না, এরকম ভাবে ভাবনা চিন্তা করতে ভালো লাগে না। আমার আমার ফোনে তোমাকে আমি এক্ষুনি যদি দেখাই, আমার বোনগুলো ভাইয়ের বউগুলো সব হোয়াটসঅ্যাপ করেছে শুভ নববর্ষ করে। মুসলমান তো, তো কি করবে, কি করবে? আমার ভাইকে তুমি কি করবে, আমার ভাইয়ের বউকে তুমি কি করবে, আমার দিদিকে তুমি কি করবে, আমার বড়দি, আমার বড় পিসি যে বাংলাদেশে রয়ে গেছিলেন, তার ছেলেমেয়েরা আছে, তার কাজিনসরা আছে, কি করব? আমরা যদি ছোটবেলা থেকে এভাবে মানুষ হয়নি, পশ্চিমবঙ্গে এসব কোনোদিন নেই। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়েছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়েছে। সিপিএম তলে তলে কি করতো না করতো সেটা আমি পুরোটা জানি না, জানি না। যখন আমি দোষারোপ করতে পারবো না, বলতেও পারবো না তলে তলে কি করতো না করতো, কিন্তু টিএমসি একদম মানে ওপেনলি এটা শুরু করে দিয়েছে। যখনই বিজেপির উত্থান হতে শুরু করেছে তখন থেকে ওনার মাথায় স্ট্র্যাটেজি, ওনার মাথা নানা রকম খেলে, উনি অনেক কিছু পারেন করতে, এটাও একটা ভাবলেন উনি পেরে ফেলেছেন। সাকসেসফুল হবে না পশ্চিমবঙ্গে, কখনো এরকম ধরনের ভাগবাটরা হবে না। পশ্চিমবঙ্গে যারা পশ্চিমবঙ্গের জনতা, মানুষ যারা তারা জন্মগ্রহণ করেছে, তারা পশ্চিমবঙ্গেরই বাসী, তাদের নিয়ে কোনো পার্টিশনের আগে যারা এসছেন তারা পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী, পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ পশ্চিমবঙ্গবাসী, এইভাবে হয় না। উনি শুধুই ভাবছেন, উনি খুব একত্রিত করে ফেলেছেন ভাবছেন আর কি, সেটাও সেগুলোও বলে, আমি বলছি একত্রিত উনি করতে পারেননি কাউকে। তাহলে কি পরিবর্তন অবশ্যম্ভাবী? উনি একত্রিত করতে পারেননি, ওনাকে আজকাল আর কেউ বিশ্বাস করছে না, কেউ বিশ্বাস করছে না, কেউ বিশ্বাস করছে না। দেখুন ভাই, দেখো একটা সিম্পল কথা বলি, একটা সময়ের পরে তো প্রত্যেকেই বুঝতে পারে কিছু কট্টরপন্থী থাকবে, সেটা ঠিক আছে, তারা তাদের মতন কট্টরপন্থী কথা বলবে, বিশ্বাসও রাখবে, মনে থাক না, অসুবিধা তো কিছু নেই। সমস্যা হচ্ছে এই যে আগুন লাগানোর যে একটা ধোঁয়া তোলার যে একটা মানে একটা যে ইন্টিমিডেট করা, খুঁচিয়ে তোলা, এই যে রাগ মানুষের মধ্যে তৈরি করানো, এগুলো তো খুব ক্ষতিকারক না, খুব ক্ষতিকারক, মানে দেশ সমাজ সবের জন্য ক্ষতিকারক। এইগুলো করে খুব অপরাধ করছেন, খুব অপরাধ করছেন, খুব অপরাধ করছেন, না পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। অনেক ধন্যবাদ রূপাদি, আপনি আমাদেরকে সময় দিলেন বলে। এবং আমরা দেখতে পেলাম যে ভোটের মুখে মানে ভোট একদম এগিয়ে এসেছে, এই সময় একেবারে অকপটভাবে আমাদের সঙ্গে সোজাসুজি প্রশ্নের সোজাসুজি উত্তর দিলেন বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। এরকম আরো এপিসোডস দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা স্ফিয়ার।